হ্যালো সবাইকে, টিউটোপিয়ার ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি মেঘা ম্যাম চলে এসেছি তোমাদের সঙ্গে ক্লাস 11 নিউট্রিশনের আরো একটা ভিডিও নিয়ে। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে রন্ধন প্রণালী চ্যাপ্টার থেকে ম্যাম কিছু ভিডিও বানান, তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য, তোমাদের ইন্টারেস্টে করা। তো দেখো, আজকে আমরা এই যে চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে রয়েছে সেকেন্ড ইউনিটে, যে রন্ধন প্রণালী ও পুষ্টির ওপর রান্নার প্রভাব ও অপচয় নিবারণ, এই চ্যাপ্টারের একটা অংশ নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। আজকের ভিডিওতে যে বিভিন্ন রকমের রন্ধন প্রণালী রয়েছে তার একটা জিস্ট আমি বলবো। তো প্রত্যেকটা রন্ধন প্রণালীর ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে কোন টেম্পারেচার ইউজ হচ্ছে, জলের মাধ্যমে হচ্ছে না তেলের মাধ্যমে হচ্ছে, মানে আর্দ্র না শুষ্ক, কি প্রসিডিওরে হচ্ছে না মিশ্র, কোন ধরনের প্রসিডিওরে হচ্ছে, কোন ধরনের পদ্ধতিকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলছি, কি টেম্পারেচারে হবে, কি কি ধরনের রান্না তার মাধ্যমে হবে, এবং এর সঙ্গে সঙ্গে এই বিশিষ্ট ধরনের মানে প্রত্যেকটা যে আলাদা আলাদা রন্ধন প্রণালী, সেই প্রত্যেকটা প্রণালীতে খাওয়ারের কি সমস্যা দেখা দেবে, মানে পুষ্টি উপাদানের ভালো এবং খারাপ, সুফল এবং কুফল সেই রন্ধন প্রণালীর আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে চটপট স্টার্ট করে দিই আজকের ক্লাসটা। ঠিক আছে, একদম ফার্স্টে তোমাকে দেখাবো একটা চার্ট যেখানে বিভিন্ন ধরনের রন্ধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে সিক্ত তাপ পদ্ধতি। সিক্ত তাপ পদ্ধতির মধ্যে কি কি রয়েছে? ফোটানো। সিক্ত মানে কি? ভিজে, তার মানে যেখানে জল ইউজ হচ্ছে। প্রথমে কি আছে? ফোটানো, খাদ্যকে ফোটানো। তারপর আছে অল্প আঁচে রান্না করা, পোচ বানানো, মৃদু তাপে সেদ্ধ করা, ব্লাঞ্চিং করা, তাপে সেদ্ধ করা বা ফোটানো মানে বেশি তাপে সেদ্ধ করা বা ফোটানো, এবং প্রেসার কুকারে রান্না। এই কয়েকটা প্রসিডিওর। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে শুষ্ক তাপ পদ্ধতি। শুষ্ক তাপ পদ্ধতি মানে হচ্ছে যেখানে শুকনো হিট দেওয়া হচ্ছে, কোনো জল ইউজ করা হচ্ছে না। সেখানে কোন কোন পদ্ধতি রয়েছে? রয়েছে রোস্টিং করা, রয়েছে পাত্রে রেখে ঝলসানো, রয়েছে টোস্ট করা। টোস্ট তো আমরা রোজ ব্রেকফাস্টে খাই, তাই না? দেখো, টোস্ট করা রয়েছে, বেক করা রয়েছে, গ্রিলিং রয়েছে। এর পরের যে অংশগুলো রয়েছে তার ভেতরে রয়েছে মিশ্র তাপ। মিশ্র তাপ মানে কি? যেখানে রোস্টিং এবং স্টিভিং একসঙ্গে করা হয়। তাহলে এই দুটো পদ্ধতি যেখানে কম্বাইন্ড হচ্ছে, তার মানে একটা শুষ্ক এবং একটা সিক্ত তাপ পদ্ধতি যেখানে কম্বাইন্ড হচ্ছে, তাকে আমি বলছি মিশ্র তাপ পদ্ধতি। সেখানে আছে গুমে রান্না করা বা ব্রেজিং, এবং তার সঙ্গে স্নেহ পদার্থ দ্বারা রান্না করা মানে হচ্ছে তেলের মাধ্যমে রান্না করা যেটা। ঠিক আছে, এখানে সাঁতলানো বলো বা ভাজা, বিভিন্ন ধরনের ভাজা, ডুবো তেলে, অল্প তেলে, বিভিন্ন রকমের ভাজাভুজির কথা বলা হয়েছে। তাহলে একটা একটা করে রন্ধন পদ্ধতি আমরা পড়বো, তার টেম্পারেচারটাও দেখবো, কি রান্না হয় সেই পদ্ধতিতে সেটা জানবো, এবং তার সঙ্গে পুষ্টি উপাদানের কি সুফল এবং কুফল ঘটে এই পদ্ধতিতে সেই বিষয়টাও কিন্তু আজকে আমরা জেনে নেব। চলো তাহলে আর দেরি করবো না, একদম ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে বয়লিং। বয়লিং বা ফোটানো, যেখানে টেম্পারেচার প্রয়োজন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট। ছবিটা দেখেই বুঝতে পারছো ডিম ফোটানো হচ্ছে। আমরা এইভাবে প্রতিদিনই মোটামুটি বাড়িতে দেখি, যারা রোজ ডিম খাও তারা সবাই জানো বাড়িতে ডিম এভাবেই ফোটানো হয় বা প্রেসার কুকারেও করা হয়। তো ফোটানো যে কোনো খাবার, দুধ ফোটানো থেকে শুরু করে যে কোনো ডিম বা অন্যান্য ভেজিটেবলস ফোটানো যদি হয়, প্রত্যেকটা প্রসিডিওরে যেখানে টেম্পারেচার ইউজ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে খুব মারাত্মক টেম্পারেচার নয়, রন্ধনের ক্ষেত্রে এটা মোটামুটি একটা মিডিওকার টেম্পারেচার। সেক্ষেত্রে পুষ্টি উপাদানের কি সুবিধা এবং অসুবিধা হবে তোমাকে আগে জেনে নিতে হবে। দেখো, বেশিরভাগ এই ফোটানো পদ্ধতিতে যেগুলো বি ভিটামিন মানে বি কমপ্লেক্স, মেইনলি জলে দ্রবণীয় ভিটামিন যেগুলো, সে মানে হচ্ছে বি কমপ্লেক্স সি, সেগুলো কি হবে? যেহেতু অতিরিক্ত জল ফোটানোর পরে আমরা ফেলে দিই, তাহলে সেই জলের সঙ্গে কিন্তু সেই জলে দ্রবণীয় ভিটামিনগুলো ড্রেইনড আউট হয়ে যেতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে। আর তাপে সহনীয় নয় যে ভিটামিন, সেগুলোও কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে নষ্ট হয়ে যেতে পারে। মানে কিছুটা খনিজ লবণ, কিছুটা ভিটামিন নষ্ট হতেই পারে, কিন্তু যেগুলো ধরো টেম্পারেচার সহ্য করতে পারে এমন যে ভিটামিনসগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। তবে ডি ভিটামিনেরও কিছুটা সমস্যা হতে পারে, বিকজ হিটের জন্য ডি ভিটামিন কিছুটা নষ্ট অনেক সময় হয়ে থাকে। কিন্তু রন্ধন পদ্ধতির সুফল কুফল যদি আমি আলোচনা করি, তাহলে আমাকে কি বলতে হবে? তাহলে প্রথমেই বলতে হবে যে এই পদ্ধতি জানার জন্য বা রান্না করার জন্য কোনো স্পেশাল স্কিল জানার দরকার নেই। একজন খুব সাধারণ ব্যক্তি জল দিয়ে খাবার ফুটিয়ে দিতে পারে,
তাই তাকে কোনো টেকনিক জানতে হবে না, খুব বেশি টেম্পারেচারের প্রয়োজন নেই, তাই জ্বালানি খরচা কম। তবে হ্যাঁ, কতখানি খাদ্যটা ফুটতে দিতে হবে সেই সময়টা আমাকে জানতে হবে। যদি আমি কম ফোটাই খাদ্য সেদ্ধ হবে না, আর যদি বেশি ফোটাই তাহলে খাদ্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সঠিক টেম্পারেচার জানা দরকার। সেরকম কোনো স্কিল জানা না হলেও কিছুটা রন্ধন পদ্ধতি, মানে কতখানি সময় ধরে ফোটাবো সেটা আমার জানা দরকার। এছাড়া আর কোনো সমস্যা এই পদ্ধতির মধ্যে নেই, খুব সহজ সরল সাধারণ একটা পদ্ধতি। এর সেকেন্ড পদ্ধতিতে চলে যাচ্ছি, যেখানে রয়েছে অল্প আঁচে রান্না করা বা সিমারিং। টেম্পারেচারটা দেখে নেব 82 ডিগ্রি সেলসিয়াস থেকে 99 ডিগ্রি সেলসিয়াস। সিমারিং মানে হচ্ছে, আমরা বলি না অনেক সময় গ্যাসটা একটু সিমে করে দাও, তার মানে হচ্ছে গ্যাসটা একটু কমিয়ে দাও। ফোটানোর থেকে কম টেম্পারেচারে যেখানে বুদবুদ উঠবে জলে সেখানে ভেজিটেবল সেদ্ধ করা হয়। কারণ কিছু ভেজিটেবলস এরকম আছে যেটা অনেকখানি জল দিয়ে হয়তো আমি হাই ফ্লেম গ্যাস করে চালিয়ে দিলাম, কিন্তু জলটা উবে যাবে, ভেজিটেবলটা সেদ্ধ হবে না। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ঢাকা দিয়েও সেদ্ধ করার চেষ্টা করি। তাই অনেক সময় বড় বড় কাট করে রাখা ভেজিটেবলস বা মাংসের পিস যখন আমরা রান্না করি সেক্ষেত্রে কিন্তু এই সিমারিং পদ্ধতিটা অনেক সময় ইউজ করা হয়। এখানে কোনো স্যুপ বানানো বলো বা স্টু বানানো বলো, এই ধরনের পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু সিমারিং বা অল্প আঁচে রান্না করা বা তরকারি বানানোর ক্ষেত্রেও কিন্তু আমরা খুব কম আঁচে দিয়ে রান্না করতে পারি। এক্ষেত্রে সুবিধা কি হবে, এক্ষেত্রে তাপমাত্রা যেহেতু একটু কম লাগছে, তাই তাপ সহনীয় ভিটামিন যেগুলো সেগুলো তো থাকবেই, বরং অসহনীয় যে ভিটামিন যেগুলো তাপে নষ্ট হয়ে যায়, বেশি তাপে নষ্ট হয়ে যায় বা ফোটানোর ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারতো, তারা কিন্তু কম নষ্ট হবে। এবং তার সঙ্গে আরেকটা যেটা সুবিধা, আবার এই একই ফোটানোর মতন কোনো স্পেশাল স্কিল জানতে হবে না। অবশ্যই যে মানুষ রান্না করছেন জাস্ট জল দিয়ে সময়টা বুঝে কতখানি সময় খাদ্য ফুটবে এবং কতখানি সময় সে নষ্ট হয়ে যাবে না সেটা বুঝে রান্না করলেই কিন্তু এই পদ্ধতির কোনো সেরকম অসুবিধা নেই। তার সঙ্গে যেই রান্না করবে তাকে খুব বেশি যে তাপ খরচা করতে হচ্ছে, মানে ফুয়েল খরচা করতে হচ্ছে, এরকমেরও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই পদ্ধতিটা সম্পর্কেও। এই পদ্ধতিতে কিন্তু আমাদের ভেজিটেবলস বলো বা চিকেন বলো এই ধরনের জিনিস রান্না করা সম্ভব। এর পরের পদ্ধতিতে চলে যাচ্ছি, রয়েছে পোচ বানানো। এটা তো ডিমের পোচ খেতে কে কে ভালোবাসো সবাই কমেন্ট সেকশনে জানাও তো। ডিমের পোচ খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি, তাই না? পোচ কিন্তু বিভিন্ন রকমের হয়, শুধু যে জল দিয়ে পোচ হয় তা না, অয়েল পোচ, বাটার পোচ, অনেক রকমের পোচ হয়। ব্রেকফাস্টের জন্য কিন্তু পোচ একটা খুব উপাদেয় খাদ্য। এবং ডিমের পোচ করার ফলে কি হয়, ডিমের ভেতরে যেটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে অ্যাভিডিন, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। অ্যাভিডিনের কাজ কি বলতো? অ্যাভিডিনের কাজ হচ্ছে সেটা বায়োটিন বলে যে ভিটামিনটা, সেটাকে আমাদের শরীরে শোষণ হতে থেকে বাধা দেয়। তাই সেই জন্য যদি আমি ডিমটাকে পোচ করে নিই তাহলে এই অ্যাভিডিনটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এই কথা বলতে বলতে এই ডিমের ভেতরে যে অ্যাভিডিন থাকে বা এই টপিকের এই কিন্তু একটা চ্যাপ্টার আছে তোমাদের, তোমরা জানো তো যে বিভিন্ন খাদ্যের পুষ্টিমূল্য বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা এবং আরো ক্লাস 11-এর সমস্ত চ্যাপ্টার যদি তুমি ডিটেইলে পড়তে চাও, জানতে চাও, তাহলে কিন্তু তোমাকে আমার জয়েন করতে হবে আমার সঙ্গে নিউট্রিশনের লাইভ ক্লাসে, টিউটোপিয়া লাইভ অ্যাপে, যেখানে প্রত্যেক সপ্তাহে আমি একটা 2 ঘন্টা করে ক্লাস নিই, যার প্রথম 1.5 ঘন্টা প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেইলে আমি পড়াই এবং লাস্টে 8 ঘন্টা সময় তোমার জন্য রাখা থাকে যখন তুমি প্রশ্ন করতে পারবে আমাকে, এবং সেই প্রশ্নের উত্তর তো আমি সঙ্গে সঙ্গে ক্লাসে তোমাকে দিয়ে দেব। এবং তার সঙ্গে যদি সেই ক্লাসটা তুমি সেই সময় দেখে উঠতে না পারো, ধরো তোমার স্কুলের কোনো কাজ আছে বা অন্য কোনো কাজের জন্য, বা মিস করে যাও, বা হয়তো তুমি চাইছো পরীক্ষার আগে আরেকবার তুমি দেখে নিয়ে মিলিয়ে নেবে, তাহলে কিন্তু সেই ক্লাসের রেকর্ডেড ভার্সনও তুমি পেয়ে যাবে। সেই রেকর্ডেড ভার্সনটা দেখেও কিন্তু তুমি ক্লাসটা আরেকবার প্রিপেয়ার করে নিতে পারো। আর উত্তর লেখার জন্য যদি নোটস প্রয়োজন হয়, নোটসটাও কিন্তু সেখানে নোট সেকশনে তুমি পেয়ে যাবে। তাই তোমার যদি মনে হয় আমার সঙ্গে নিউট্রিশন লাইভ ক্লাসে জয়েন করবে, তাহলে কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়ার নাম্বারে। দেখবে ভিডিওর সঙ্গে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে চটপট কানেক্ট করো এবং জয়েন করে যাও আমার সাথে নিউট্রিশনের লাইভ ক্লাসে। আবার ফিরে আসি এই ভিডিওতে, যেখানে আমি তোমাদের পোচ করার কথা বলতে গিয়ে অ্যাভিডিনের কথা বললাম। তাহলে পোচটা কিন্তু ডিমেরই হয়, আর পোচের টেম্পারেচার হচ্ছে 85 থেকে 95 ডিগ্রি ফারেনহাইট, 95 ডিগ্রি সেলসিয়াস বা 95 ডিগ্রি ফারেনহাইট, এর মধ্যে মোটামুটি। তুমি বুঝতেই পারছো খুব বেশি টেম্পারেচারের প্রয়োজন হচ্ছে না, খুব বেশি স্কিলেরও প্রয়োজন হচ্ছে না। তবে হ্যাঁ, পোচ করার কিন্তু কিছু স্কিল রয়েছে। ডিমের পোচ করতে গেলে ডিমটা কিভাবে ফাটিয়ে জলের মধ্যে দিতে হবে, কিভাবে হলে সেটা পোচের আকৃতি হবে, এই জিনিসগুলো জানার জন্য কিন্তু একটু টেকনিক জানতে হবে, তা না হলে কিন্তু পোচটা সুন্দর দেখতে হবে না, ছড়িয়ে ছিটিয়ে যাবে। এবং তার সঙ্গে ডিমের পোচ তো সুস্বাদু বটে, এবং ডিমের পোচের সঙ্গে কিন্তু ডিমের পোচে কিন্তু ডিমের অনেক পুষ্টিমূল্য বজায় থাকে। তাই সেক্ষেত্রে পুষ্টিমূল্য বজায় রেখে রান্না যদি ডিমের করতে হয়, তাহলে পোচ হচ্ছে একটা খুব ভালো অপশন।
ঠিক আছে? তাই একটু স্কিল জানা দরকার, টেম্পারেচার খুব বেশি দরকার নেই। সুফল বলতে এটাই, সমস্ত পুষ্টিগুণ বজায় থাকে। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি পরেরটাতে। কি রয়েছে? রয়েছে মৃদু তাপে সিদ্ধ করা বা স্টিউইং। স্টু বানানো তো আমরা সবাই জানি, যেখানে টেম্পারেচার 80°C বা 120°F এর মতন থাকে, এর কাছাকাছি থাকে। এবং এখানে যে সবজির স্টু আমরা খাই, ঠিক আছে, বা ধরো বিভিন্ন এই শীতকালের সময় তো আমরা অনেক সবজির স্টু খেয়ে থাকি, তাই না? মাংসের স্টু বা সবজির স্টু, বা অনেক সময় অনেক রকম ভেজিটেবলস এর স্টু আমরা খেয়ে থাকি। তো এই স্টু বানানোর প্রসিডিওর হচ্ছে এটা, যেখানে জল দিয়ে ভেজিটেবলস দিয়ে খুব অল্প টেম্পারেচারে, দেখতে পাচ্ছ 80°C অল্প টেম্পারেচারে ফোটানোর থেকে অনেক কমে এই ভেজিটেবলস বা চিকেনকে রাখা হয়, অনেকক্ষণ ধরে রাখা হয়, যাতে সেই ভেজিটেবলস বলো বা চিকেন বলো সেখান থেকে টেস্ট এবং নির্যাসটা বেরিয়ে আসে সেই জলের মধ্যে। কিন্তু স্টুয়ের ক্ষেত্রে একটা যেটা সুবিধা সেটা হচ্ছে এই স্টুয়ের জল আমরা ফেলে দিই না, স্টুয়ের জলটা আমরা খাই। তার ফলে কি হয়, যে পুষ্টি উপাদানগুলো জলের ভেতরে বেরিয়ে আসলো, সেগুলোকেও কিন্তু আমরা খেয়ে নেওয়ার ফলে পুষ্টি উপাদানের লস খুব একটা হয় না, আর খুব বেশি টেম্পারেচার প্রয়োজন হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, তাহলে আমার জ্বালানি খরচাটাও কম হচ্ছে এবং খুব বেশি স্কিল জানানোরও প্রয়োজন নেই, কারণ খালি তো ভেজিটেবলস দিয়ে আমি জল দিয়ে সেদ্ধ করছি। বাট হ্যাঁ, দেখে রাখতে হবে যাতে সব জলটা উবে না যায় বা খাবারটা পুড়ে না যায় বা বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে আবার খেতে ভালো লাগবে না। কিন্তু এই কয়েকটা ছোট ছোট পয়েন্ট যদি জেনে রাখি, তাহলে কিন্তু স্টু বানানো খুব একটা টাফ জিনিস নয়। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে আছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং কিন্তু শর্ট নোট আসে, আমি বারবার করে বলে দিই। ব্লাঞ্চিং হচ্ছে একটা অদ্ভুত পদ্ধতি। সেখানে কি করা হয়, ধরো তুমি বিভিন্ন রেস্টুরেন্টে যদি খেতে যাও বা হোটেলে খেতে যাও, তুমি দেখতে পাবে যে সেখানে তুমি যদি ফ্রাইড রাইস খাও বা এই ধরনের কিছু খাও, দেখবে গাজর, বিনস এগুলো একদম তাদের নির্দিষ্ট কালারে থাকে। গাজরটা একদম অরেঞ্জ এবং বিনসটা একদম সবুজ, দেখে মনে হচ্ছে যেন একদম ফ্রেশ। কিন্তু বাড়িতে যখন আমরা এই গাজর বিনস নিয়ে রান্না করতে যাই, দেখবে সেগুলো কিন্তু কালো হয়ে যায়, হ্যাঁ, বা একটু খয়েরি হয়ে যায়। কিন্তু তাহলে রেস্টুরেন্টে এত ভালো থাকে, আমার বাড়িরগুলো এরকম হয়ে যায় কেন? একটাই কারণ, রেস্টুরেন্টে এগুলোকে ব্লাঞ্চ করা হয়। ব্লাঞ্চ মানে কি, সেখানে খুব অল্প 98°C থেকে 100°C এই টেম্পারেচারটায়, খুব অল্প টেম্পারেচার নয়, যে টেম্পারেচারটাতে ভেজিটেবলসটা কিছুক্ষণের জন্য, ধরো 1-2 মিনিটের জন্য রাখা হয়। সেটা হালকা হালকা সেদ্ধ হয়ে আসলেই তাকে তুলে নিয়ে ঝাঁঝরি করে, দেখো এখানেও একটা মানে গরম করা হচ্ছে, ব্রোকলিকে সেদ্ধ করা হচ্ছে, কারণ ব্রোকলির যে সবুজ রংটা সেটাও কিন্তু ব্লাঞ্চ না করলে নষ্ট হয়ে যেতে পারে, ব্রোকলির তরকারি বানাতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে তাকে এরকম ভাবে হালকা সেদ্ধ করে সেটাকে তুলে নিয়ে হালকা হালকা যখন সেদ্ধ হয়ে যাবে, তাকে ঠান্ডা জলে, বরফ জলে দেওয়া হয়। এই বরফ জলে দেওয়ার ফলে কি হয়, সেগুলোর কালারটা একদম অ্যাজ ইট ইজ থাকে এবং তার ভেতরে যে এনজাইম থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তার ফলে যে সুবিধাটা হয়, যে ব্লাঞ্চ করা ভেজিটেবলসকে আবার ড্রাই করে নিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। তোমরা কখনো দেখেছো যে প্যাকেটে কড়াইশুঁটি পাওয়া যায়? প্যাকেটেড কড়াইশুঁটি যেখানে তুমি গরমকালে ইউজ করতে পারবে, কিন্তু কড়াইশুঁটি কি গরমকালের ফসল নয় তো? কিসের ফসল? শীতের ফসল। তাহলে গরমকালে কড়াইশুঁটিটা আমি কি করে ইউজ করব? ঠিক সেম ভাবে ব্লাঞ্চ করে সেটাকে আবার ড্রাই করে সেটাকে কিন্তু প্যাকেটেড করা হয়, যাতে গরমকালেও তোমার যদি মনে হয় আমি কড়াইশুঁটির কচুরি খাবো, তাহলে তুমি সেটা দিয়ে খেতে পারবে, বা ফ্রাইড রাইসের ভেতরে কড়াইশুঁটি দিয়ে বা কড়াইশুঁটির তরকারি বানাতে পারবে। ঠিক আছে, তাহলে এই প্রসিডিয়ারে কিন্তু শীতকালীন দেশে বা শীত প্রধান দেশগুলো যেখানে, সেখানে প্রচুর ভেজিটেবলস ব্লাঞ্চ করা হয়, তার কারণ প্রচুর বেশি টেম্পারেচার লাগে সেখানে খাদ্য সেদ্ধ করার জন্য এবং অনেকটা সময় লাগে, যেহেতু ঠান্ডা খুব। তো সেই ক্ষেত্রে এই ব্লাঞ্চিং প্রসিডিওরটা খুব ভালো, খাদ্য সংরক্ষণ করার ক্ষেত্রে খুব ভালো, এবং খাদ্যের রং অপরিবর্তনীয় রাখার জন্য কিন্তু ব্লাঞ্চিংটা খুব ভালো প্রসিডিওর। ঠিক আছে, বোঝা গেল? এরপরে কি প্রসিডিওর আছে দেখি। ভাপে সেদ্ধ করা বা ফোটানো বা স্টিমিং। স্টিম ওয়ার্ডটা থেকেই তো মানে বুঝতে পারছো যে ভাপে সেদ্ধ করার কথা আসছে, 80°C থেকে 120°C। এই ভাপে সেদ্ধ করার প্রসিডিওরটা আবার দু রকমের হয়। কি কি দু রকম? প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ, আর সেকেন্ডটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ পদ্ধতি কোনটা? প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে যেখানে ডাইরেক্ট এই ভাপটা দেওয়া হচ্ছে। তোমরা সবাই নিশ্চয়ই ইডলি বা মোমো খেয়েছো, কখনো মোমো মেকারটাকে দেখেছো যেটাতে মোমো বানানো হয়?
নিচে একটা জল রাখা থাকে, এরকম জল দেওয়া থাকে, তার উপর একটা ঝাঁঝরির মতো জিনিস থাকে যার ভেতরে মোমোগুলোকে বসিয়ে রাখা হয়। নিচ থেকে যে জলটা আছে সেই জলটা যখন ফোটে বাষ্প হয়, সেই বাষ্পটা উপরের মোমোগুলোকে সেদ্ধ করে ফেলে। তাহলে কি ডাইরেক্ট বাষ্প গায়ে লাগছে, তাই খাবারটা সেদ্ধ হচ্ছে। এই পদ্ধতিটির নাম হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে পরোক্ষ পদ্ধতি কোনটা? পরোক্ষ পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেখানে ডাইরেক্ট জলীয় বাষ্প ইউজ হয় না। কখনো দেখবে বাড়িতে এরকম একটা বড় কড়াইয়ে জল নিয়ে তার ভেতরে একটা তরকারির বাটি রেখে সেই তরকারির বাটির ঢাকনাটা আটকে দেওয়া হয়। বাইরের জলটা ফুটতে থাকে, সেটা যে হিট জেনারেট করে, সেটা ওই মেটালের মাঝখানে যে পাত্রটা সেটার গাটাকেও গরম করে। সেই গরমের মাধ্যমে, সেই তাপের মাধ্যমে ভেতরের যে খাবারটা সেটা গরম হয়। এইভাবে অনেক সময় ভাপে মাছ করা হয়, মাছের বিভিন্ন ভাপে হয়। আবার অনেক সময় বাটিতে বিভিন্ন তরকারি বানানো হয়। তো এই যে খাবারের প্রসিডিওর গুলো, এই যে রান্নার প্রসিডিওর গুলো, সেগুলো সবই কিন্তু ভাপে সেদ্ধ করার পদ্ধতি, যেখানে জলীয় বাষ্প তৈরি করে সেই জলীয় বাষ্পের ভাপে খাবারটাকে সেদ্ধ করা হয়। ঠিক আছে, এরপরে কি প্রসিডিওর আছে দেখবো। আছে প্রেসার কুকারে রান্না, যেটা হচ্ছে উচ্চ চাপ পদ্ধতি। এতক্ষণ পর্যন্ত কিন্তু একটাও উচ্চ চাপ পদ্ধতির কথা বলিনি, এবার বলবো। উচ্চ চাপ পদ্ধতি যেখানে অবশ্যই টেম্পারেচারটা অনেকটা বেশি, 100°C থেকে 120°C। প্রেসার কুকার আমরা বাড়িতে সবাই দেখেছি। তো প্রেসার কুকারে তরকারি দিয়ে তার সঙ্গে পরিমিত পরিমাণ জল, যেইটুকু জল প্রয়োজন সেটা দিয়ে প্রেসার কুকার ভালো করে বন্ধ করে তবে রান্না করা হয়। এবং এই রান্না করার পদ্ধতিতে সুবিধা হচ্ছে এটাই যে উচ্চ চাপ তৈরি হয় সেই প্রেসার কুকারের মধ্যে। সেই উচ্চ চাপে খাবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়। পুষ্টিমূল্য যথেষ্ট ভালো পরিমাণে বজায় থাকে, অবশ্যই যদি আমি এক্সট্রা জলটা ফেলে না দিই বা অন্য কোনো তরকারিতে ব্যবহার করে না নিই। তা না হলে পুষ্টিমূল্য নষ্ট হয়ে যাবে যদি আমি এক্সট্রা জল ফেলে দিই। মানে আমি আলুগুলোকে সেদ্ধ করলাম, যে জলে সেদ্ধ করলাম সে জলটাকে ফেলে দিলাম, তাহলে আলুর যে পুষ্টিগুণগুলো ছিল সেগুলো জলের ভেতরে বেরিয়ে গেছিল, সেই জলটাকে ফেলে দেওয়ার সঙ্গে পুষ্টিগুণগুলো চলে গেল। সেটা অবশ্যই করব না। সেই জলটাকে, সেদ্ধ করা জলটাকে আমরা ইউজ করে ফেলবো অন্য রান্নার ভেতরে। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে রান্না করা সম্ভব। তবে হ্যাঁ, প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা জানা দরকার। মানে প্রেসার কুকার কতক্ষণ, আমি কটা সিটি হলে প্রেসার কুকারের রান্নাটা কমপ্লিট হবে। আমি জানি মাংস রান্না করতে ধরো 4টে সিটি লাগে, সেখানে আমি যদি 10টা সিটি দিই অবশ্যই মাংসটা গলে যাবে। সেটা আমাকে জানতে হবে, কারণ বারবার তো প্রেসার কুকার খোলা সম্ভব নয়। আর প্রেসার কুকার তোমরা যদি কেউ ইউজ করতে দেখে থাকো, তোমরা জানবে যে প্রেসার কুকার কিন্তু গ্যাস থেকে নামিয়ে নিলেও অনেকক্ষণ তার ভেতরে সেই চাপটা থেকে যায়। তারপর সেই চাপটা রিলিজ হলে তবেই তুমি প্রেসার কুকারটা খুলতে পারবে, তার আগে কিন্তু খুলতেই পারবে না। ততক্ষণে কিন্তু খাবারটা সেদ্ধ হয়ে গলে যেতে পারে, তাই না? তাই টেকনিক জানাটা ভীষণ দরকার, যে কটা সিটি লাগবে এবং প্রেসার কুকারের ভালভটাকে সঠিকভাবে পরিষ্কার করা, সঠিকভাবে রাবারটাকে লাগানো, প্রেসার কুকারটাকে বন্ধ করা যাতে বাস্ট না হয়ে যায়, কারণ যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা না থাকে। সেই টেকনিকগুলো জেনে যদি প্রেসার কুকারে রান্না করা যায় তাহলে পুষ্টিমূল্য বজায় থাকে, ভিটামিনস বা খনিজ লবণের নষ্টও কম হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়। তবে হ্যাঁ, টেম্পারেচারটা অধিক একটুখানি লাগে। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রেসার কুকারের রান্না বা উচ্চচাপের রান্না। এই ভিডিওর মধ্যে যে প্রত্যেকটা টপিক আমি বলছি প্রত্যেকটা কিন্তু শর্ট নোটে আসে। শর্ট নোটে হলে তোমাকে পদ্ধতিটা কিরকম, কত °C লাগছে, কিরকম টেম্পারেচার লাগছে, তার সুবিধা তার অসুবিধা এবং কি রান্না করতে পারবে তুমি এই পদ্ধতিতে, সেটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, পরে আসছি। এরপরে আছে শুষ্ক তাপ পদ্ধতি। তাহলে সিক্ত তাপ পদ্ধতি আমরা কমপ্লিট করে ফেললাম, চলে আসলাম শুষ্ক তাপ পদ্ধতিতে, তাই তো? শুকনো তাপ পদ্ধতি বা শুষ্ক তাপ পদ্ধতি মানে কি? যেখানে আমার জলের ইউজ হচ্ছে না। ছবিটা দেখেই তো খুব লোভনীয় মনে হচ্ছে, তার কারণ এটা হচ্ছে রোস্টিং। চিকেন রোস্ট খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি, তাই না? রোস্টিং দুরকম না, 3 রকমের হয়: স্পিড রোস্টিং, ওভেন রোস্টিং, প্যান রোস্টিং। স্পিড রোস্টিং এর ক্ষেত্রে এরকম একটা শিকের ভেতরে সে মাংস বলো বা অন্য খাবারকে ঢুকিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে কয়লা দিয়ে দেখতে পাচ্ছ বা অন্য কোনোভাবে আগুন বা তাপ ক্রিয়েট করে সেটাকে কিন্তু রোস্ট করা হয়। তবে সুবিধা কি? তাড়াতাড়ি হবে, সুস্বাদু হবে এবং এখান থেকে যে রস বেরোবে সেখানেই সেটা রান্না হবে, বা বাইরে থেকে যদি আমি তেল দিই বা কিছু সেক্ষেত্রে রান্না হতে পারে। ইউজুয়ালি শুষ্ক তাপ পদ্ধতিতে তো তেল রান্না করা হয় না, তাকে পুড়িয়ে খাওয়া হয়, তাই
অন্যরকম একটা স্বাদ জেনারেট হবে। তবে হ্যাঁ, প্রোটিনে যদি ডাইরেক্ট অনেকক্ষণ ধরে টেম্পারেচার লাগে, অনেকক্ষণ ধরে হিট লাগে, আগুন লাগে, তাহলে কিন্তু প্রোটিন নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, কালো হয়ে গিয়ে যখন একটা তিতকুটে স্বাদ হয়, যাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিন। ঠিক আছে, দেখবে অনেক সময় আমাদের বাড়িতে যাদের ডিম সেদ্ধগুলোকে ভাজা করে রান্না করা হয়, দেখবে বাইরের দিকে একটা চামড়ার মতো লেয়ার তৈরি হয়। সেই চামড়ার মতো লেয়ারটা মানে কিন্তু সেই জায়গায় যে ডিমের প্রোটিন সেটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য প্রোটিনটা চেঞ্জ হয়ে এরকম চামড়ার মতো হয়েছে। বা চিকেন কাবাব যখন করা হয় বা এরকম ভাবে চিকেন রোস্ট যখন করা হয়, দেখবে অনেক সময় কালো হয়ে পুড়ে যায়, সেখানটা তুমি চিকেনের টেস্ট পাবে না, দেখবে তেতো তেতো লাগছে, সেই জায়গাটা কিন্তু প্রোটিনটা ডিনেচার্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে স্পিড রোস্টিং, যেখানে শিক ইউজ করা হয়। এরপরে আছে ওভেন রোস্টিং। ওভেন রোস্টিং, এখানে ওভেনের মাধ্যমে ওভেনের ওপরে কোনো মাংস বা অন্যান্য মাছ হতে পারে, সেগুলোকে রোস্ট করা হয়ে থাকে। প্যান রোস্টিং যেটা, সেখানে আমরা শুকনো খোলায় ভাজা, যেটা বলি না যে বিভিন্ন মশলাগুলোকে আমরা শুকনো খোলায় ভাজি, সেটা হচ্ছে এই রোস্টিং প্রসেস। বিভিন্ন ভাজা মশলা বা অন্যান্য মশলাকে অনেক সময় আমরা শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করি, বা ডালও অনেক সময় আমরা শুকনো খোলায় ভাজি, সেগুলোও কিন্তু এই প্যান রোস্টিং এর মধ্যে পড়ে। ওভেন রোস্টিং এ ইউজুয়ালি আমরা চিকেন বা নিয়ে মাইক্রো ওভেনের ভেতরে দিয়ে রোস্ট করি, সেটাকে হচ্ছে ওভেন রোস্টিং। আর প্যান রোস্টিং হচ্ছে প্যানের উপরে যখন আমরা মশলা তৈরি করি। সবকটার ক্ষেত্রেই আমাকে অবশ্যই টেকনিক জানতে হবে, টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে। খুব বেশি টেম্পারেচার হয়ে গেলে খাবার নষ্ট হয়ে যেতে পারে, কতক্ষণ সময় আমি করব সেটা জানতে হবে, প্রোটিন যাতে ডিনেচার্ড না হয়ে যায় সেটা আমাকে নজর রাখতে হবে। স্কিল তো অবশ্যই ভালো করে জানা দরকার, পদ্ধতিটা আমাকে অবশ্যই ভালো করে জানা দরকার, কিন্তু অবশ্যই কিছু ভিটামিনস এবং খনিজ লবণ এবং প্রোটিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই পদ্ধতিটা। এর পরের পদ্ধতি আসছে পাত্রে রেখে ঝলসানো বা প্যান ব্রয়লিং। প্যান ব্রয়লিং এর তো একদম পরিষ্কার ছবি রয়েছে, যেখানে প্যানের ভেতরে মাংসের পিস রেখে একদম ব্রয়েল করা হচ্ছে। একদম এইরকমই পদ্ধতিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই প্যান ব্রয়লিং মানে হচ্ছে প্যানের ভেতরে রেখে ঝলসানো। ঠিক আছে, এক্ষেত্রেও টেম্পারেচার মেনটেন করা এবং অবশ্যই কোন পাত্রে আমি রান্না করছি, কোন পাত্রে আমি ব্রয়লিং করব, সেই পাত্রটা যেন সেই হিটটা ধরে রাখার মতন হয়। কারণ খাদ্য পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব মারাত্মক থাকে। বারবার করে তাকে এপিট ওপিট করে দেওয়া যাতে খাদ্য না পুড়ে যায়, কারণ বেশি পুড়ে গেলে টেস্ট খারাপ হবে 1 নম্বর কথা, ভিটামিনস নষ্ট হয়ে যাবে 2 নম্বর কথা, খনিজ লবণ নষ্ট হয়ে যাবে 2 নম্বর কথা, খুব শুকনো হয়ে যাবে খাবার, সেটার টেস্ট ভালো লাগবে না, সেটাও এক রকমের কথা, এবং পুড়ে গেলে তো খাওয়াই যাবে না, সেটা আরো ইম্পর্টেন্ট, এবং পাত্রটাও পুড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে, সেটাও কিন্তু নজর রাখতে হবে। তাই টেম্পারেচার মেনটেন করে স্কিল জেনে কিভাবে রান্না করতে হবে, কিভাবে এই পদ্ধতিটা করা যায়, কতক্ষণ সময় লাগতে পারে, কিরকম টেস্ট হতে পারে, কোন খাবার কতখানি ঝলসানো প্রয়োজন, সেগুলো জেনে যদি তুমি করতে পারো, তাহলে এই পদ্ধতিটাও কিন্তু একটা বেশ সুস্বাদু খাবার তৈরি করতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টোস্টিং। টোস্টিং তো পাউরুটির টোস্ট আমরা এইভাবে করেই থাকি। তো পাউরুটির টোস্টের ক্ষেত্রে যেটা হয়, সেটা শ্বেতসার থাকে পাউরুটির ভেতরে, সেটা কিন্তু ডেক্সট্রিনে পরিণত হয়। এই ডেক্সট্রিন কিন্তু শ্বেতসারের তুলনায় অনেক বেশি ইজিলি আমাদের শরীরে হজম হতে পারে। তাই পাউরুটি কিন্তু কাঁচা পাউরুটির থেকে টোস্ট করা পাউরুটি হজম করা অনেক সোজা। এবং এই পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু টেম্পারেচারটা দেখে দেওয়া, ইউজুয়ালি আমাদের বাড়িতে টোস্টারে যদি পাউরুটি দেওয়া হয় টেম্পারেচার মোটামুটি সেট করাই থাকে, ওটার কিছুক্ষণ পরে টোস্ট হয়ে যায়, তবে পুড়ে গেলে কিন্তু খুব খারাপ খেতে লাগবে। টেম্পারেচারটা মেনটেন করে স্কিলটা জেনে করা দরকার। তবে বেশি ভালো পুষ্টিমূল্যযুক্ত খাবার তৈরি হয়, যেহেতু বললাম শ্বেতসারের থেকে ডেক্সট্রিন আমাদের শরীরে হজম হয় খুব বেশি, তবে পুড়ে গেলে নিউট্রিয়েন্ট লস হবে, বি ভিটামিন নষ্ট হয়ে যায়, বি কমপ্লেক্স ভিটামিনের কিন্তু অনেকটা লস হয় এই পদ্ধতিতে। ঠিক আছে, এর পরের পদ্ধতিতে যাচ্ছি। এর পরের পদ্ধতিটা হলো বেকিং। বেকিং তো কেক বেক আমরা করেই থাকি, নিউ ইয়ারে অনেক সময় আমরা কেক বেক করি বা সারা বছরেও করি। কেক বেকিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি টেম্পারেচার লাগে, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অনেক সময় লেগে থাকে, এবং সেটা অবশ্যই নির্ভর করছে তুমি কতখানি কেক বেক করছো, কত বড় পাত্রে বেক করছো, কোথায় বেক করছো, সেগুলো সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু আরেকটা জিনিস যেটা বলার, কেক বেকিং যদি সম্পূর্ণ ভালোভাবে হয়, বা কেক বলো বা তুমি যদি কোনো কুকিজ বানাতে চাও, সেগুলো যদি তুমি ঠিক করে বেক করতে পারো, তাহলে কিন্তু বাইরের
দিকটা মুচমুচে কিন্তু ভেতরটা খুব সফট, এরকম একটা খাবার তৈরি হয় যেটা খুব টেস্টি এবং সাধারণত পুষ্টিমূল্য বজায় থাকে যদি খাবারটা পুড়ে না যায়। তাহলে কি টেম্পারেচার বজায় রাখা খুব প্রয়োজন, কতটা সময় লাগবে বেকিং এ সেটা জানা প্রয়োজন, কোন খাবার বেক করতে কতখানি সময় লাগবে সেটা জানা প্রয়োজন। তবে হ্যাঁ, যেগুলো জলদ্রবণীয় ভিটামিন কিছুটা নষ্ট হবে, যেগুলো তাপ সহনীয় নয় এরকম ভিটামিন সেগুলো কিছুটা নষ্ট হবে, কিছুটা খনিজ লবণ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, কিন্তু তবুও খুব সুস্বাদু খাবার তৈরি হওয়া সম্ভব। এরপরে আছে গ্রিলিং এ তো চিকেন গ্রিল আমরা অনেক সময় দেখেছি, তুমি দেখতে পাচ্ছ এখানে কয়লা বা এ ধরনের রাখা হয়েছে যেগুলো পুরো চাপ তৈরি করছে এবং চিকেনের ভেতরের যে জুসটা আছে সেই জুসের সাহায্যেই সেটা গ্রিলড হয়ে সফট হয়ে টেস্টি খাবার তৈরি করছে। এই গ্রিল চিকেন খুব সুস্বাদু। গ্রিল চিকেনের ভেতরে সমস্ত চিকেনের পুষ্টিমূল্য বজায় থাকে, তবে যেহেতু ওপেন স্পেসে করা হচ্ছে তাই জল অনেকটাই উবে যাবে, জলে দ্রবণীয় ভিটামিনও নষ্ট হবে, জলদ্রবণীয় খনিজ লবণও নষ্ট হবে এবং টেম্পারেচার যদি মেনটেন না করতে পারি আর তাহলে খাদ্য পুড়েও যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যেগুলো আমি শুষ্ক তাপ পদ্ধতি যেগুলোর কথা বলছি সেগুলো কিন্তু মোটামুটি মানে প্রোজ অ্যান্ড কনস, আমি যদি সুফল আর কুফল ধরি তাহলে কিন্তু মোরাললেস একই রকম, তাই না? যে খুব বেশি আলাদা এরকম নয়, টেম্পারেচার গুলো আলাদা এবং বিভিন্ন পদ্ধতিতে কোনটাতে কি ধরনের রান্না করা হচ্ছে সেগুলো কিন্তু আলাদা। এরপরে আছে মিশ্র তাপ পদ্ধতি বা গুমে রান্না করা, যেখানে আমি তোমাদের বললাম যে দু ধরনের পদ্ধতি, একটা শুষ্ক তাপ পদ্ধতি, একটা সিক্ত তাপ পদ্ধতি একসঙ্গে রান্না করা হয়, সিমারিং অ্যান্ড রোস্টিং। এইরকম রান্না আমাদের বাড়িতে হামেশাই করা হয়। যেমন ধরো কোনো কিছু ডাল ধরো আমরা শুকনো খোলায় ভেজে তারপর জল দিয়ে সেদ্ধ করছি, তাহলে শুকনো খোলায় ভেজাটা তো একটা শুষ্ক তাপ পদ্ধতি, জল দিয়ে রান্না করাটা সিক্ত তাপ পদ্ধতি। তাহলে দুখানা পদ্ধতি একসাথে রান্না হচ্ছে। বা তরকারির ক্ষেত্রেও আমরা অনেক সময় ভেজে নিই তারপর রান্না করি, বা অনেক সময় শুকনো খোলায় ভেজে নিই বা পুড়িয়ে নিই তারপর রান্না করি। তো এই ধরনের প্রসিডিওর গুলো কিন্তু মানে মিশ্র তাপ আমাদের বাড়িতে সবসময় তরকারি রান্না করার ক্ষেত্রে বলো বা অন্যান্য রান্না করার ক্ষেত্রে ঘটেই থাকে। তাহলে ব্রেজিং কিন্তু শর্ট নোটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দু ধরনের পদ্ধতি ইউজ হচ্ছে বলে পুষ্টিমূল্য নষ্ট হওয়ার চান্সেস একটু কম, কিন্তু তবুও আমাকে টেকনিক জানতে হবে। যেহেতু দুখানা পদ্ধতিতে আমি করব তাই ঠিকমতো টেকনিক করে না করলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে ডাইরেক্ট চলে যাব একদম স্নেহ পদার্থের মাধ্যমে রান্না। এবং একটা জিনিস একটু ভেবে দেখো, তোমাকে কেউ আলু সেদ্ধ খেতে দিয়েছে আর আলু ভাজা খেতে দিয়েছে, কোনটা টেস্টি? অবশ্যই আলু ভাজা টেস্টি। কেন? কারণ যখন আমি খাবারের ভেতরে ফ্যাট অ্যাড করি, তেল অ্যাড করি, সেই খাবারটা কিন্তু টেস্টি হয়। যে কোনো কিছুর ক্ষেত্রে, তুমি যে কোনো রান্নার ক্ষেত্রে যদি ধরো, যদি তেল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি হয়। কারণ তেল খাবারের ভেতর থেকে টেস্টটা বার করে আনতে সাহায্য করে, বা খাবারের সঙ্গে যখন তেল মিক্স করা হয় তখন কিন্তু খাবারের টেস্টটা আরো বেটার হয়। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সাঁতলানো মানে হচ্ছে খুব অল্প তেল দিয়ে খাবারটাকে জাস্ট একটুখানি ভেজে নেওয়া, যেটা অনেক সময় আমরা দেখবে তরকারি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ সাঁতলে নিই বা আলু সাঁতলে নিই দিয়ে সেটা দিয়ে অন্য রান্না করে থাকি। তাহলে সাঁতলানো হচ্ছে এটাই। টেকনিক জানতে হবে। তেলে দ্রবণীয় ভিটামিনের নষ্ট হওয়ার চান্সেসই নেই, জলদ্রবণীয় ভিটামিনও যদি খুব বেশি টেম্পারেচার ইউজ হচ্ছে না তাই খুব বেশি নষ্ট হয়ে যায় না। খুব বেশি টেকনিক জানানোর প্রয়োজন নেই, সাধারণ পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে সাঁতলানোর মাধ্যমেই শুধু একটা গোটা রান্না সম্ভব হয় না, সাঁতলানোর মধ্য দিয়ে যদি রান্না করতে হয় তাহলে কিন্তু সেটা বেশ টাইম টেকিং। ঠিক আছে, এর পরের পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে ভাজা, ফ্রাইং। দেখো, ভাজা কিন্তু অনেক রকমের হয়, আর ভাজা ভুজি তো খেতে আমরা সবাই ভালোই বাসি, তাই না? দেখো, ভাজা বলতে ডুবো তেলে ভাজা বা ডিপ ফ্রাইং এর কথা বলা হচ্ছে, অল্প তেলে ভাজা বা শ্যালো ফ্রাইং এর কথা বলা হচ্ছে। ডিপ ফ্রাইং কোনটা? ডিপ ফ্রাইং হচ্ছে তোমরা যারা চপ খেয়েছো, নিশ্চয়ই সবাই খেয়েছো, বা পকোড়া খেয়েছো, তারা জানো, দেখবে একটা বড় কড়াই নেওয়া হয়, বা সিঙ্গাড়া বানানোর ক্ষেত্রেও মিষ্টির দোকানে হয়, বড় কড়াই ভর্তি তেল করে সেখানে সিঙ্গাড়া বা চপগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। একদম চারদিকে তেল চুপচুপে হয়ে সেটা ভেজে উঠলো এবং এর ফলে যেটা হলো, যেহেতু প্রচুর তেল ইউজ হলো, তেল শোষিত হলো, তাই খাদ্যের ক্যালোরি মূল্য অনেক বেড়ে গেল। কারণ তোমরা জানো 1 গ্রাম ফ্যাট 9.3 কিলো ক্যালোরি শক্তি দিতে পারে। তাই এই ডিপ ফ্রাইং এর ফলে কিন্তু অনেক বেশি ক্যালোরি গেইন হয়। তাই একটা ছোট্ট যদি এরকম ডুবো তেলে ভাজা আমি কিছু খাই তাহলে কিন্তু সেটা অনেক বেশি ক্যালোরি দেবে। তাই অতিরিক্ত ভাজাভুজি খাওয়া শরীরের জন্য একদমই ভালো না এবং হার্টের জন্য তো আরোই ভালো না। তাহলে ডুবো তেলে ভাজলে খাবারের ক্যালোরি মূল্য বাড়ছে এবং অনেক বেশি টেম্পারেচার যেহেতু ইউজ হচ্ছে সেই জন্য কিছু
পুষ্টি উপাদান, কিছু ভিটামিনস নষ্ট হয়ে যেতে পারে, খাবারের কিছু উপাদান পুড়ে যেতে পারে। তবে হ্যাঁ, ডুবো তেলে ভাজলে কিন্তু খাবার পুড়ে যাওয়ার চান্সেস অনেক কম, যেহেতু চারদিকে তেল রয়েছে। এবং টেকনিক জানা দরকার, কারণ খাবারটা যখন আমি তেলে দিচ্ছি তখন তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে, এবং ঠিকমতো তেল গরম না হলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ডুবো তেলে ভাজা বা ডিপ ফ্রাইং হচ্ছে একটা প্রসিডিয়ার। তারপর হচ্ছে অল্প তেলে ভাজা। অল্প তেলে ভাজা মানে হচ্ছে, যেমন ধরো আমরা বাড়িতে যেরকম ভাবে করি, খুব কম তেল দিয়ে হয়তো মাছ ভাজি বা কোনো বড়া ভাজি, কম কম তেল দিয়ে, বা হয়তো কোনো রান্না করার ক্ষেত্রে যখন হালকা তেল দিয়ে আমরা আলু ভেজে নিই, সেগুলো হচ্ছে এই কম তেলে ভাজা। দেখো এখানে কয়েকটা ছবি দিয়েছি, রিলেটেড ছবি, যেখানে প্যান ফ্রাই বলা হচ্ছে, প্যানে খুব কম তেল দিয়ে কিছু ফ্রাই বানানো হচ্ছে। ডিপ ফ্রাই একদম ভর্তি তেল, তার ভেতরে সেই সবজি বলো বা চিকেন বলো বা চপ বলো, যাই বলো না কেন, সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। স্টির ফ্রাইং হচ্ছে খুব সামান্য তেলে বারবার করে নেড়ে চেড়ে ভাজা, যাতে সবজিগুলোর চারপাশে অনেকটা, মানে সবকটারই গায়ে একটু তেল লেগে যায় এবং টেস্টটা বাড়ে, এনহ্যান্স করে। এবং শ্যালো ফ্রাইং এ দেখছো কম তেলে জাস্ট ভেজে নেওয়া হচ্ছে। তাহলে এই ছিল ফ্রাইং এর প্রসিডিয়ার। ফ্রাইং কিন্তু পরীক্ষায় আসে, এবং ফ্রাইং এর ক্ষেত্রে টেম্পারেচার বেশি লাগে, ক্যালোরি মূল্য অনেকটা বেশি লাগে। প্রশ্ন যদি এইরকম ভাবে আসে, এমন একটি রন্ধন পদ্ধতির নাম বলো যেখানে খাদ্যের ক্যালোরি মূল্য অনেকটা বৃদ্ধি পায়, বা তার সম্পর্কে একটা শর্ট নোট লেখো, টিকা লেখো, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই ভাজা পদ্ধতি বা ফ্রাইং পদ্ধতি লিখতে পারো, যার ভেতরে বিভিন্ন রকমের সাব পদ্ধতি, মানে ডুবো তেলে ভাজা বা ডিপ ফ্রাইং এবং কম তেলে ভাজা বা শ্যালো ফ্রাইং, এই ধরনের পদ্ধতিগুলোকে মেনশন করে তাতে কিভাবে রান্না হচ্ছে সেগুলো সম্পর্কে তুমি অবশ্যই বলে দিতে পারো। তাহলে রন্ধন পদ্ধতি সম্পর্কে ডিটেইল আলোচনা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের সিলেবাসে কিন্তু এই কটা রন্ধন পদ্ধতি আছে, এবং এই চ্যাপ্টারে কিন্তু আরো অনেক টপিক আছে। তোমাদের আগেও একবার বললাম, যদি তোমার মনে হয় পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, তাহলে তোমাকে জয়েন করতে হবে আমার সঙ্গে লাইভ ক্লাসে, নিউট্রিশনের লাইভ ক্লাসে টিউটোপিয়া লাইভ অ্যাপে। এবং সেই জন্য এই নিচের দেওয়া যোগাযোগ নাম্বারে তুমি যোগাযোগ করে নিতে পারো, ফোন করে নিতে পারো, এবং তোমরা সমস্ত ডিটেল জানতে পারবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন আবার একটা নতুন ক্লাসে, মানে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে করো, যদি কোনো ইন্টারেস্ট থাকে কোনো চ্যাপ্টার থেকে ভিডিও করতে, তোমার ভিডিও প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, অবশ্যই তোমাদের জন্য করে দেওয়ার চেষ্টা করব। ততদিন খুব ভালো থেকো।